আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং বিসিএস প্রশাসনের চতুর্থ 43তম বিসিএস সুপারিশপ্রাপ্ত। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কিভাবে বিসিএস ভাই ভালো করা যাবে, বিসিএস ভাই ভালো করতে গেলে কিভাবে প্রস্তুতিটা নিতে হয়, বা রিটেনের পরে যে আমরা সময়টা পাই ভাইবার আগ পর্যন্ত, এই সময়টাকে কিভাবে সবচাইতে কার্যকরভাবে ব্যয় করা যাবে। তো এই বিষয়ে আমি আলোচনা করব। আমি বর্তমানে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীতে তথ্য ক্যাডার হিসেবে কর্মরত রয়েছে এবং প্রশাসনে জয়েন করব কিছুদিনের মধ্যেই। যাই হোক, এই সময় আমি এই ভিডিওগুলো করছি। আমি 41তম বিসিএসে ভাইবা দিয়েছি, আবার 43তম বিসিএসেও ভাইবা দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে রিটেনে আপনি যাই করুন না কেন, ভাইবা যদি আপনার ভালো না হয়, সবচেয়ে ভালো ভাইবা যদি না হয়, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার অর্থাৎ প্রথম চয়েস ও দ্বিতীয় চয়েসের ক্যাডার কিন্তু আসলে পাবেন না। এটাই কিন্তু চরম বাস্তবতা। তো আমাদের প্রিলি রিটেনের থেকেও আমি মনে করি ভাইবাটা হলো একেবারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্টেজ, একেবারে লাস্ট স্টেজ। মানে এই স্টেজে আপনার মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার মেরিট লিস্টে আপনার অবস্থান আকাশ পাতাল পরিবর্তিত হয়ে যাবে মাত্র 15-20 মিনিটের ব্যবধানে। তো বুঝতে পারছেন, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমি বলি যে আসলে আপনি রিটেন পাস করার পরে, অর্থাৎ রিটেন পরীক্ষা শেষ করার পরেই আপনি ভাইবার আগ পর্যন্ত সময়টা কিভাবে কাটাবেন, এটাই আজকের প্রধানতম আলোচ্য বিষয়। তো আমি যেটা করতাম সেটা হলো ভাইবা বোর্ডে আসলে শুদ্ধ বাচনভঙ্গি, ব্যাকরণ ও গ্রামারগত ভুল ছাড়া শুদ্ধভাবে বাংলায় এবং ইংরেজিতে কিভাবে কথা বলা যায়, এই বিষয়টা আয়ত্ত করা কিন্তু ভাইবা বোর্ডের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে শুদ্ধভাবে বাংলা যেমন বলতে পারতে হবে, তেমনিভাবে সাবলীলভাবে ইংরেজিতেও কিন্তু শুদ্ধভাবে আপনাকে কথা বলতে হবে। সো এই যে বাংলায় এবং ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে পারাটা, এটা কিন্তু একদিনে হবে না। আপনি প্রিলিতে সাধারণ জ্ঞান মুখস্থ করেছেন, অনেক ইনফরমেশন মাথায় রেখেছেন, ম্যাথমেটিক্স করেছেন, প্রিলিমিনারি পাস করেছেন। লিখিত পরীক্ষায় আপনি অনেক বইপত্র পড়েছেন, ম্যাপ এঁকেছেন, খাতায় সুন্দর করে অঙ্ক করেছেন, ভালো কথা। কিন্তু একজন সিভিল সার্ভিস অফিসার হিসেবে আপনাকে কিন্তু মানুষের সঙ্গে কিন্তু দৈনন্দিন জীবনে আপনাকে আপনার সার্ভিস লাইফে অনেক ইন্টারাকশন করতে হবে, অনেক মিথস্ক্রিয়া করতে হবে, আপনাকে কিন্তু কথা বলতে হবে, তাই না? তো এই ক্ষেত্র বিবেচনায় আপনাকে ভাইভাবেও কিন্তু এই বিষয়টাই চেক করা হবে যে আপনি কতটা সাবলীল, আপনার বাচনভঙ্গি কতটা ভালো, আপনি কত প্রাঞ্জলভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, কিংবা আপনার যে শ্রোতা তাদেরকে আপনি কিভাবে ধরে রাখতে পারেন আপনার কথার মাধ্যমে, তাই না? As a civil service officer, you must prepare yourself for that situations, right? Okay, যাই হোক, এটা আপনি কিভাবে করবেন? তাহলে একটা হলো আপনি আপনার সমমনা যারা অ্যাসপিরেন্টস রয়েছে, বিসিএস ক্যান্ডিডেট রয়েছে, তাদের নিয়ে একটা ছোট্ট গ্রুপ করতে পারেন। ফেসবুক গ্রুপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, মেসেঞ্জার গ্রুপ করতে পারেন, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ করে কি করলেন, আপনারাই আপনাদের মক ভাইবা নেবেন। আপনারা প্যানেল ঠিক করে আপনারাই আবার ঠিক করে নেন যে কে কবে ভাইবা দেবে। সো আপনারা রাতে বা যে সময় আপনারা ফ্রি থাকেন সেই সময় আপনারা একটু রাতে 1 ঘন্টা করে এভাবে মক টেস্ট নিলেন। সপ্তাহের এক একদিন এক একজন মক টেস্ট নেবে। তো সেখানে সাধারণত রিয়েল ভাইবা বোর্ডে যেভাবে প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের আদলে আপনারাই কি করুন, আপনাদের বন্ধুদের ভাইবা নিন। তাহলে কি হবে, এই কথা বলার সময় আপনাদের বাচনভঙ্গি ধীরে ধীরে ভালো হতে থাকবে। প্রথম দিকে আপনাদের জড়তা থাকবে, প্রথম দিকে আপনাদের বলায় এমনটা হবে, আমারও হয়েছে, আমারও এখনও হয়, বানান ভুল থাকতে পারে, মানে আমাদের লেখায়, কিন্তু বলার সময় আমরা শুদ্ধ বলি। আবার অনেক সময় বানানে যা আছে আমি বলার সময় কিন্তু আবার ওই বানান অনুযায়ী না, অর্থাৎ বানান এক রকমের ব্যাপার, উচ্চারণটা আবার একটু ভিন্ন রকম হয়। সো এই বিষয়গুলো খেয়াল রাখা। এই আবার আঞ্চলিকতা, অনেক সময় আমরা গ্রাম থেকে উঠে এসেছি অনেকেই, আমি গ্রামের ছেলে। তো গ্রামে আমি এক ভাষায় কথা বলেছি, আঞ্চলিকতা পূর্ণ ভাষা। আবার যখন শহরে এসে পড়াশোনা করলাম তখন আবার একটু চেঞ্জ হয়ে গেল। সো আপনাকে প্রমিত বাংলা উচ্চারণে কথা বলতে হবে, আঞ্চলিকতা একেবারেই পরিহার করতে হবে। সো এইটা কিন্তু একদিনে হবে না। এটা সবচেয়ে ভালো হবে যদি আপনারা ভাইবা নিজেরাই নিজেদের নেন। এটা হলো একটা দিক। বাংলা ভাষার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আবার যদি ইংরেজির দিকে যান, আপনার ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি যেমন বাড়াতে হবে, তেমনি আপনার প্রোনাউন্সিয়েশন, বিশেষ করে অ্যাকসেন্টের দিকে একটু নজর দিতে হবে। অর্থাৎ আপনি যদি
একেবারে শুদ্ধ ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা শুদ্ধ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারেন, সেটা কিন্তু সবচাইতে বেশি কাম্য। তাহলে এটা আপনি করবেন কিভাবে? দেখুন, এখন তো বিশ্বায়নের যুগ, অনলাইন প্ল্যাটফর্মে আপনি কিন্তু চাইলেই বিদেশি মানুষজনদের সঙ্গে কথা বলতে পারছেন, তাই না? আপনি আমেরিকান বা ইউরোপিয়ান কারোর সঙ্গে রেগুলার চ্যাট করুন, রেগুলার কথা বলুন। এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ফ্রি ফর টক, এই ওয়েবসাইটটাতে যদি আপনি যান, সেখানে ভাষাভিত্তিক অনেকগুলো রুমস রয়েছে। আপনি নিজে একটা রুম ক্রিয়েট করে সেখানে কিন্তু চাইলেই ইংরেজি ভাষী মানুষের সঙ্গে কথা বলতে পারেন। ওখানে কিন্তু অনেক মানুষ পাবেন যারা আপনার মতোই শিখতে চায়। তাহলে রেগুলার যদি আপনি ওই জিনিসটা করেন, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে বিদেশিদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, এর পাশাপাশি যদি আপনি বিবিসি নিউজ দেখেন, হ্যাঁ, বিবিসি নিউজ যদি আপনি রেগুলার দেখেন, আপনার কিন্তু অবচেতন মনে দেখবেন যে আপনার এই যে ইংরেজিতে অ্যাকসেন্ট, হ্যাঁ, ভালো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা, এটা কিন্তু আপনার একদিকে ভালো হবে। আবার আপনার ফ্লুয়েন্সি গ্রো করবে, ঠিক আছে? আপনার লিসেনিং স্কিলটাও কিন্তু গ্রো করবে, আপনি ক্যাচ করতে পারবেন। সো এই বিষয়গুলো একটা দিক, আপনাকে নিয়মিতভাবে ওই দিকে সময় দিতে হবে। দ্বিতীয় কথা হলো, ভাইবা বোর্ডে আপনি কত বেশি জানেন সেটা চেক করা হবে না, চেক করা হবে আপনি সমসাময়িক বিশ্ব সম্পর্কে কতটা ওয়াকিবহাল, আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনি কতটুকু নিজেকে আপ টু ডেট রেখেছেন, ওয়াকিবহাল রেখেছেন, সেটা কিন্তু টেস্ট হবে। এই টেস্টগুলোতে পারতে গেলে আপনার প্রথমতম কাজ হবে রেগুলার পত্রিকা পড়া। আমি তো বলবো যেদিন ভাইবা সেদিনেও পত্রিকা পড়ে যেতে হবে। তার মানে এই চর্চাটা আগে থেকে তৈরি করতে হবে। যেদিন আপনি রিটেন পরীক্ষা শেষ করলেন, তারপর দিন থেকে আপনার কাজ হবে রেগুলার পত্রিকা পড়া। কোন পত্রিকা পড়বেন? ডেইলি স্টার পড়বেন, আর প্রথম আলো পড়বেন। শীর্ষস্থানীয় একটা ইংরেজি পত্রিকা, শীর্ষস্থানীয় একটা বাংলা পত্রিকা মিনিমাম পড়তে হবে, বা চাইলে আরও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সকালে উঠেই আপনার কাজ হবে আগে সুন্দর মতো পত্রিকা পড়া। পত্রিকা পড়ে আপডেটেড ইনফরমেশন যদি কিছু আসে, সেটা আপনার নোট খাতায় নোট রাখা। নতুন কোনো প্রজেক্ট যদি সরকার হাতে নেয়, কিংবা নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন হয়ে গিয়েছে, ঠিক আছে, আবার আর্থসামাজিক যে সমস্ত নতুন উপাত্ত আসবে, সেগুলো একটু নোট রাখা। সর্বশেষ সমীক্ষা সম্পর্কে জেনে রাখতে হবে। তারপরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা কী, সো এই বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ সরকারি চাকরি করার জন্যই তো আপনি ভাইবাটা দিচ্ছেন, তাহলে সরকার কি করছে সে সমস্ত আপনার জানতে হবে। সো এগুলো জানার ওয়ে হলো সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলোতে একটু ঢু মারা, বিশেষ করে বিবিএসের ওয়েবসাইটে, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, তারপরে আমাদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেই ওয়েবসাইটে একটু ঢু মারা, সেখানে আপডেটেড ইনফরমেশন থাকলে সেটা একটু কালেক্ট করা। সো এই কাজগুলো আপনাকে পত্রিকা সব থেকে বেশি হেল্প করবে। পত্রিকায় আপনি অটোমেটিক্যালি সব পাবেন। আপনি যদি রেগুলার এডিটোরিয়াল ও সম্পাদকীয় পড়েন, দেখবেন যেগুলো সব চলে আসছে, ঠিক আছে? এটা একটা দিক। আবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ওখানে যে ফিচারগুলো আছে, মাসিক বিভিন্ন বিষয়ের উপর ফিচার, সেই ফিচারগুলোর দিকেও একটু হালকা দৃষ্টিপাত করলেন। কিন্তু মোদ্দা কথা হলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একসাথে করে আপনার একটা নোট খাতায় আনতে হবে। ভাইবার আগে কিন্তু আবার ওই এক মাসের পত্রিকা রিভিশন করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। এজন্য করা যায় কি, একটু ক্লিপিংস করা যায়। আপনি কেটে রাখলেন, আপনি যে সম্পাদকীয়টা মনে হচ্ছে যেখানে অনেক বেশি সুন্দর সুন্দর ভালো ভালো ইনফরমেশান আপ টু ডেট আছে, ওই ইনফরমেশানগুলো আপনি একটু কেটে ক্লিপিংস করে আপনার সংগ্রহে রেখে দিলেন। এটা একটা দিক, তাই না? আবার বিশ্বব্যাপী কী হচ্ছে, হ্যাঁ, প্রতিনিয়ত কিন্তু নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের এই বিশ্ব। তাহলে এই বৈশ্বিক যে পরিস্থিতি, হ্যাঁ, কী অবস্থায় রয়েছে, কোন দিকে যেতে পারে, এগুলো আপনি কিন্তু পত্রিকার মাধ্যমে জানতে পারবেন। তাহলে আপনি প্রথমত ভাষাগত চর্চাটা করবেন, শুদ্ধভাবে বলা এবং কিভাবে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যায়, হ্যাঁ, ইতিবাচকভাবে নিজেকে উপস্থাপন করা যায়, সেই বিষয়গুলো। সো ওই বিষয়গুলো একটু আপনাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। দেখুন, আপনি ইউটিউবে যত ভিডিওই দেখেন না কেন, কীভাবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ লেখা যায় বা পড়া যায়, কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করা যায়, ইউটিউবে আপনি যতই দেখুন না কেন, ওইভাবে আপনি নিজেকে আসলে ভাইবা বোর্ডে উপস্থাপন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে এক্স্যাক্টলি ভাইবা বোর্ডের মতো করে তৈরি না করেন। ভাইবা বোর্ডে আপনার আসল চেহারাটা বের হয়ে আসবেই। সো সবচেয়ে ভালো হয় আপনি ওইটার জন্য দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, ঠিক আছে? তাহলে অটোমেটিকলি ওই জিনিসটা হবে। আর দ্বিতীয়ত পত্রিকার কথা বললাম। আর তৃতীয়ত সেটা হলো ভাইবা বোর্ডে কী কী বিষয় জিজ্ঞেস করা হতে পারে, তার একটা প্ল্যান বা ম্যাপ আঁকতে হবে আপনার।
যেমন আপনার নিজের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে অ্যারাউন্ড 40% প্রশ্ন অবশ্যই করা হবে। এটা আপনি ড্যাম শিওর থাকেন, কারণ আপনি যেই বিষয়ে আপনার মেজর বা যেই বিষয়ে আপনার প্রধান দক্ষতা, সেই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান টেস্ট না করে তো আপনাকে কেউ সিভিল সার্ভিসে নেবে না। নেবে কি? নেওয়া কি উচিত? অবশ্যই উচিত নয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার ওখানকার জ্ঞানটা পাকাপোক্ত হলেই আপনি নিজেকে সিভিল সার্ভিস হিসেবে ভাবতে পারবেন, তার আগে পারবেনই না, তাই না? অন্তঃসার শূন্য মানুষকে নিয়ে এই দেশের সরকারের বা লাভ কি? এই দেশ বা জাতি বা কী করবে, তাই না? তা আপনি যেই সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টের কোন কোন বিষয়গুলো ভাইবা বোর্ডে প্রশ্ন করার মতো। আপনি দেখেন, আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার মাস্টার্স করে ফেলেছেন, তা আপনি তো নিশ্চিত জানেন যে আপনার যে ডিপার্টমেন্টাল ভাইবাগুলো হয় প্রতি বছর, তো প্রতি সেমিস্টার বা প্রতি ইয়ারের পরে কিন্তু একটা করে ভাইবা হয়। সো এই ভাইবাগুলোতে আপনাকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে তো আপনার তো ধারণা আছে, তাই না? আপনি কি করেন, ওই আবারও আপনার যতগুলো সাবজেক্ট ছিল, কোর্স ছিল, আপনি একটা লিস্ট করে ফেলেন যে আপনার এই যে ফোর্থ ইয়ার পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত আপনার যতগুলো কোর্স আপনি আপনার আন্ডারগ্র্যাড বা পোস্ট গ্র্যাড লেভেলে পড়েছেন, সেই সাবজেক্টগুলোর একটা লিস্ট করে ফেলেন। ওর ভিতরে আবার কী কী টপিক আছে সেই টপিকগুলো লিস্ট করে টপিকগুলো একটু গুগল সার্চ করুন, বা আপনার ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরি আছে, কিংবা একেবারে রেফারেন্স বই যেগুলো আছে সেই বইগুলো বের করে করে ছোট্ট ছোট্ট নোট করে ফেলুন। তার মানে আপনাকে কিন্তু অনেক কাজ, অর্থাৎ আপনার হাতে কিন্তু সময় কম। বিসিএস ভাইবার জন্য অনেক পড়তে হয়। যারা মনে করে বিসিএস ভাইবার শুধুমাত্র একটা ভাগ্য বা লাকের বিষয়, সেটা হি ইজ অ্যাবসলিউটলি রং। এখানে আপনি যত বেশি এফোর্ট দেবেন আপনার দিকে তত বেশি এগিয়ে আসবে বিসিএস। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি আপনার ডিপার্টমেন্টের রেগুলার 2 ঘন্টা করে যে একটা নোট খাতায় নোট নেন, যে কোনো টপিকগুলোর বিষয়ে মাত্র 2-3 লাইন করে নোট নিলেন, সবগুলো যদি একটু করে আপনি যদি আবারও টাচ নিলেন, দেখবেন ওই টাচ নিতেই আপনারা 3 মাস চলে গেছে। এবং যত বেশি টাচ নিতে থাকবেন দেখবেন যে আপনার ওই বিষয়ে জ্ঞানটা কী হচ্ছে, আবারও ফিরে আসতেছে। আপনার তো পরেই আছে সব কিছু, জাস্ট একটু করে আবার কী করা, একটু রিভিউ করা। দেখবেন ভাইবা বোর্ডে আপনার ইউনিভার্সিটিরই কোনো প্রফেসর কিংবা অন্য একই বিষয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি কিন্তু আপনার ভাইবা নেবেন। উনি যখন দেখবেন যে আপনি আপনার সিলেবাসটা জানেন, আপনার ভিতরে প্রশ্ন করলে আপনি জিনিসগুলো ধরতে পারছেন, ক্যাচ করতে পারছেন, তখনই কিন্তু আপনাকে উনি পিক করবেন। আপনাকে ভাইবা বোর্ডে আপনি একটা প্রশ্ন করা হয়েছে, আপনি যদি প্রশ্নটা আসলে বুঝতেই না পারেন তাহলে কিন্তু হবে না। আর প্রশ্ন বুঝতে গেলে আপনাকে বইগুলোকে আরেকবার রিভিউ করতে হবে। আপনি বিসিএস পড়তে যেয়ে কিন্তু নিজের সাবজেক্ট ভুলে গেলে কিন্তু একেবারেই হারিয়ে যাবেন, এটাও কিন্তু মাথায় রাখা জরুরি। সো নিজের সাবজেক্টে এভাবে করে একটু হালকা নোট করবেন, ঠিক আছে? লাইব্রেরি ওয়ার্ক করে করে বা আগের বইগুলো থেকে আবার একটু করে করে একটা ছোট খাতায় সুন্দরভাবে নোট করে ফেলবেন, ঠিক আছে? এই বিষয়। এর সাথে সাথে আরেকটা বিষয় জরুরি, সেটা হলো আপনি একটু যোগাযোগ করবেন যে আপনার সাবজেক্টে বিসিএস ক্যাডার হয়েছে বা আপনার এই স্পেশালাইজড সাবজেক্ট থেকে বিসিএস ক্যাডার হয়েছে বা সফল হয়েছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করা। কীভাবে যোগাযোগ করবেন? যোগাযোগ তো করতেই পারবেন, ঠিক আছে? কমিউনিকেশন করলে আপনি যদি পরিচয় দেন এমনিতেই যোগাযোগ করা সম্ভব হবে। তো সিনিয়রদের, আপনার ডিপার্টমেন্টের সিনিয়রদের, এরকম সফল মানুষদের সঙ্গে যোগাযোগ করে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি ভাইবা বোর্ডে কি প্রশ্ন আপনাকে করা হয়েছে, বা ভাইবা বোর্ডে আপনি আপনার যে সাবজেক্ট সেটার সাথে আপনার যে বিসিএসের পড়াশোনা বা বিসিএসের কাজ, আপনার যে সার্ভিস লাইফ, সেটাকে কিভাবে লিঙ্ক করেছেন সেটার একটা খসড়া দাঁড় করানো। এটা কিন্তু আপনার অনেক বড় কাজ। অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হবে, এই যে আপনি ফার্স্ট চয়েস এই ক্যাডার দিয়েছেন, এই ক্যাডারটার সাথে আপনার সাবজেক্টের আসলেই সম্পর্ক কী? আপনি আপনার এই অর্জিত জ্ঞান সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? অনার্সে যেটা পড়েছেন, মাস্টার্সে যেটা পড়েছেন, সেটাকে আদৌ কাজে লাগবে কি না? এখানে যদি ভাইবা বোর্ডে আপনি ভালো করে এই জিনিসটাকে লিঙ্ক করাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে মানে সমস্যায় পড়তে হবে। বুঝতে পারছেন? এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সো আপনার নিজের বিষয়ে যেমন জানবেন, তেমনি আপনার বিষয়ের সাথে আপনার যে ক্যাডার চয়েসের যে বিষয়গুলো, ক্যাডার চয়েস, প্রথম দুইটা চয়েসের কালেকশন বা লিঙ্ক, সেটা ভালোভাবে আপনাকে জেনে নিতে হবে। আর যদি না জানেন, নিজে বের করতে না পারেন, তাহলে সিনিয়রদের পরামর্শ নিন। বুঝতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, এই 3টে বিষয় জানার পরে ফোর্থ যে বিষয়টা আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পোশাক আশাক। অর্থাৎ পোশাক আশাকে যদি আপনি রুচিসম্মত না হন, এই সমস্ত জিনিসগুলো যা করেছেন, এরপরেও কিন্তু ক্যাডার হতে পারবেন না। কারণ ক্যাডাররা হলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিক আছে? সো সেখানে অবশ্যই আপনাকে মার্জিত রুচির পোশাক পরে আপনাকে আপনার মার্জিত রুচির প্রমাণ দিয়েই আপনাকে ক্যাডার হতে হবে, ঠিক আছে? সো পোশাক আশাকের ক্ষেত্রে আপনারা একটু ফলো করবেন যে সিভিল সার্ভিস অফিসাররা কেমন পোশাক পরে আসলে,
ঠিক আছে, সেইটাই। আপনি এতদিন যা পরে এসছেন, ব্ল্যাক কালারের টাই পরে গেছেন ব্ল্যাক কালারের প্যান্টের সাথে, ব্ল্যাক কালারের স্যুটের সাথে, তাহলে কিন্তু হলো না। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই। অর্থাৎ শার্টের কালার আর টাইয়ের কালার কি সেম হবে? হবে না। তেমনি স্যুটের কালার আর টাইয়ের কালার কি সেম হবে? হবে না। অর্থাৎ আপনাকে লাইট কালারের পোশাক আশাক পরতে হবে। সো আপনার কাছে আমি বলতে চাই সেটা হলো ভাইবা বোর্ডের পোশাক কেমন হবে সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি একবার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোশাক আশাক একটু দেখেন। কে কি বললো, কে কীভাবে টিপস দিল, এগুলো আসলে বিষয় না। আপনি একটু একেবারে ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদ সচিব, তাদের পোশাক আশাক গেটআপটা একটু দেখেন না। সচিবরা কীভাবে পোশাক আশাক পরছে দেখেন না, তাহলেই তো হয়ে যায়। ভাইবা বোর্ডে তো ঊর্ধ্বতন কর্মকর্তারাই থাকবে, বা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রফেসর বা স্যাররা, ওনারা কীরকম পোশাক আশাক পরেন একটু দেখেন না, ওইভাবে শিখেন। শেখাটা আসলে ইউটিউব দেখে নয়, শেখাটা আসলে মানুষকে অনুকরণ বা ফলো করে নয়, শেখাটা হলো স্ট্যান্ডার্ডটা কী, অফিসাররা আসলে পোশাকটা পরে কেমন সেটাই দেখলেই তো বুঝতে পারেন, তাই না? আপনাকে এমন ঘড়ি পরতে হবে যে ঘড়িতেও একটা রুচির ব্যাপার আছে। আপনি এমন ঘড়ি পরলেন যে এখানে ডোরেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, ঘড়ির মধ্যে রুচি নেই, এমন কালার বিচ্ছিরি সবুজ কালারের ঘড়ি পরে গেছেন, চিন্তা করুন। কিংবা মানে এমন বেল্ট পরেছেন, সেই বেল্ট হলো কালো কালারের না। মনে রাখবেন, কালো কালারের বেল্টও হবে চামড়ার, এবং কালো কালারের আপনার যে জুতা, হ্যাঁ, সেটাও আবার কি হবে, অক্সফোর্ড শু এবং কালো কালারের চামড়ার। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার প্যান্ট পরেছেন, প্যান্ট এমন টাইট পরেছেন যে দেখেই বোঝা যাচ্ছে আপনি মানে অস্বস্তির মধ্যে রয়েছেন, তাই না? আরামও তো একটা ব্যাপার। পোশাক আশাক হবে ঢিলে ঢালা, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কালারের ক্ষেত্রে বা পোশাকের যে রং, সেই রঙের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন যদি একেবারে গ্রীষ্মকাল হয়, তখন কিন্তু আপনাকে লাইট কালারের কাপড় পরে ভাবিয়া দিতে যেতে হবে, কারণ এটা বোঝা যাবে যে আপনি আসলে পরিবেশ বা আবহাওয়া সম্পর্কে অনেকটাই সচেতন। আবার শীতকালে যদি আপনি একটু উজ্জ্বল কালারের কাপড় পরে যান, তাহলে কিন্তু সমস্যা নেই। অর্থাৎ পোশাক আশাক দেখেও কিন্তু মানুষের কিন্তু তার পার্সোনালিটি, হ্যাঁ, তার ব্যক্তিত্ব সম্পর্কে কিন্তু একটা ধারণা নেওয়া যায়, এবং ভাইবা বোর্ডে সেটা অবশ্যই করা হয়। ভাইবা বোর্ডে তো আপনার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট তো অবশ্যই দেখা হবে, কারণ আপনি এক সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে সরকার অবশ্যই আপনাকে সব কিছু মিলেই জাস্টিফাই করবে, ঠিক আছে? এই পোশাক আশাকের ব্যাপারটা আমি এটা বলি। আরেকটা হলো, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার নখ কাটতে হবে, সুন্দরভাবে নখ কেটে যেতে হবে, এটা একটা দিক। তারপরে আপনাকে শেভ হয়ে যেতে হবে, ঠিক আছে? চুল উস্কো খুস্কো থাকা যাবে না। আবার অনেকে আছে বাটি শার্ট দিয়ে চলে যায়। বাটি শার্ট বলতে এটা বোঝাচ্ছি যে ভাইবার আগের দিনে চুল কেটে যাচ্ছে এবং যাওয়ার পরে দেখা উদ্ভট লাগছে, একেবারে বোঝা যাচ্ছে যে কালকে রাতেই চুল কেটে এসছে। নো, এভাবে করবেন না। সেটা হলো যে ভাইবার এক সপ্তাহ আগে, মিনিমাম এক সপ্তাহ আগে আপনি চুল কাটবেন, তাহলে চুলগুলো আপনার কি হবে, আরেক সুন্দরভাবে একেবারে একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে, তাহলে বোঝা যাবে না যে আপনি চাপ নিয়েছেন। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো ভাইবার আগের দিনে আপনি ভাইবার 2 থেকে 3 দিন আগে আপনি পড়াশোনা অফ করে দিবেন, খালি শুধুমাত্র কি করবেন, চিল মুডে থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। অনেকেই আছে, সেটা হলো যে একটা সমস্যা আছে, সেটা হলো আই শ্যাডো। ভাইবার আগে এত বেশি পড়াশোনা করেছে যে চোখের নিচে আই শ্যাডো পড়ে গিয়েছে এবং চোখ একেবারে রক্তাক্ত লাল, মানে দেখে বোঝা যাচ্ছে যে 3 দিন ঘুমায়নি। দেখুন, আপনাকে যদি বিধ্বস্ত লাগে, চেহারায় যদি এরকম দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনি প্রেশারটা নিতে পারছেন না। ভাইবা বোর্ডে সবার আগে যে জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করা হবে, সেটা হলো যে আপনি পরিবেশ পরিস্থিতির যে চাপ, সেটা নিতে পারেন কতটুকু। তো ভাইবা বোর্ডে আপনি যত বেশি রিল্যাক্স মুডে নিজেকে শো করতে পারবেন, যত বেশি সাবলীলভাবে আপনি ওইখানকার গেমটা খেলতে পারবেন না, তত বেশি নম্বর পাবেন। বুঝতে পারছেন? সো আপনি এমন একটা ভাব থাকবে আপনার মধ্যে, সেটা হলো যে আপনি ভাই দিতেই যান নাই, আপনি গেছেন একটু গল্প করতে, একটু অফিসিয়াল মিট করতে গেছেন কারোর সঙ্গে, এইরকম একটা ফিলিংস থাকে। আপনি একজন অফিসার, আপনি আরেক অফিসারদের সাথে একটা অফিসার বা আরেক কয়েকজন অফিসার, তাদের সঙ্গে আপনি একটা সাধারণভাবে একটা সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন, এই ধরনের একটা ফিলিংস নিয়ে যাবেন। ভয় ডর কিচ্ছু যেন আপনার চেহারায় ফুটে না ওঠে। সো এই বিষয়গুলো কিন্তু একদিনে হবে না। সো এই বিষয়গুলো ডেভেলপ করতে গেলে দেখতে হবে, সেটা হলো আপনি রেগুলার একটু ভাইবার 1 মাস আগে রেগুলার একটু ফর্মাল ড্রেস পরে কথা বলতে পারেন আয়নার সামনে নিজে। এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে ফর্মাল গেট আপ পরে আপনি কোথাও গিয়ে
হেঁটে যেয়ে বা কোথাও গিয়ে বা বিভিন্ন কোচিং সেন্টারে মক টেস্টের কিন্তু আয়োজন আছে, তাই না? মক টেস্ট নিচ্ছে অনেক কোচিং, তো সেখানে যেয়েও কিন্তু আপনি একটু মক টেস্ট দিয়ে আসতে পারেন, আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে, অর্থাৎ প্রয়োজনটা আপনার মনের ভিতরে যে আপনার যে একটা দ্বিধা ভাব আছে, দ্বিধা দ্বন্দ্ব আছে, সেটাকে মেরে ফেলার দায়িত্ব কিন্তু আপনার, অন্য কারোরই নয়। ঠিক আছে, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি অনেক পড়াশোনা করেছে, অনেক জানে, শুধু এই বিশেষ ভাইবার কারণে তারা কিন্তু ক্যাডার হতে পারছে না, কিংবা সেই শুধুই বিশেষ ভাইবার কারণেই ভালো ক্যাডারে আসতে পারছে না। তাদের হতাশার জায়গা শুধু একটাই, সেটা হলো এই নিজেকে উপস্থাপন করতে না পারাটা। সো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। দেখুন, আমিও কিন্তু এই যে আপনার ক্যামেরার সামনে এখন আপনাদের সামনে এত কথা বলছি, আমিও কিন্তু এত কথা কখনোই বলিনি ক্যামেরার সামনে। সো আমি এই জায়গাটা এই জায়গায় নিজেকে নিয়ে আসতে পেরেছি, আমি চেষ্টা করেছি বলে তাই। আমি একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেছি বলে আজকেও কথা বলতে পারছি, এক্স্যাক্টলি তাই। আপনি ভাইবা বোর্ডের সামনে যে কথা বলবেন তো অবশ্যই, আপনি ভাইবা বোর্ড কেন, একসময় পুরা দেশের হয়ে কথা বলবেন। সো এটা হলো কেবলই স্টার্ট। সো আপনাকেই সেই পদক্ষেপে সামনে এক পা এগিয়ে আসতে হবে, এটাই হলো বিশেষ ভাইবা। ঠিক আছে, বিশেষ ভাবে জ্ঞানের কিছু না, বিশেষ ভাইবা হলো আপনার সচেতনতা, আপনি কত সচেতনভাবে এই সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন। আর হলো ইতিবাচকতা। দেখুন, নেতিবাচক অনেক কিছুই আছে পৃথিবীতে, নেতিবাচক সব কিছুই আছে, কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে আপনার দায়িত্ব হলো ইতিবাচকতার প্রচার, ইতিবাচকতা ধারণ করা। সো বিশেষ ভাইবা বোর্ডে আপনাকে ইতিবাচক দিকগুলোই ফুটিয়ে তুলতে হবে, আপনার নিজের ইতিবাচক দিক, আপনার পরিবারের ইতিবাচক দিক, এই রাষ্ট্র সমাজের ইতিবাচক দিক, বিশেষ করে এই মনুষ্য সভ্যতার ইতিবাচক দিক। সো আপনি ইতিবাচকতা প্রকাশ করবেন। ব্যক্তিত্ব ইতোমধ্যে আপনি ব্যক্তিত্বের বিষয়গুলো আমি বলেছি। সো এই হলো বিষয়বস্তু। ঠিক আছে, আর বিভিন্ন রাজনৈতিক কথা যদিও উঠে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি নিরপেক্ষ মতবাদ যদি ভাইবা বোর্ডে উপস্থাপন করেন তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোট কথা হলো আপনি একজন সচেতন নাগরিক, আপনি দেশপ্রেমিক, এটা যদি ভাইবা বোর্ডে আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই বিষয়গুলোই আবার বলার ছিল যে বিশেষ ভাইবা বোর্ডে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আরেকটি হলো আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিশেষ করে কবিতা আবৃত্তি পারা কিংবা গল্প উপন্যাস সাহিত্য সেগুলো পারা, আপনি পড়েছেন কি না, অর্থাৎ আপনি কতটুকু সংস্কৃতি মনা, এই বিষয়ে কিন্তু একটু মানে অ্যাসেস করা হবে, একটু করা হবে, তাই না? সো সেই জন্য আমি মনে করি আমি ভাইবা বোর্ডে যাওয়ার আগে আমি নিয়মিত কবিতা আবৃত্তি করতাম নিজে নিজে বাসায় উচ্চ স্বরে। ঠিক আছে, আবার একটু গান করারও শখ রয়েছে, আমি একটু গানও করতাম। আমি আবার ভাবতাম যে যদি ভাইবা বোর্ডে আবার বলে যে একটু গান গেয়ে শোনান। সো ব্যাপারটা হলো আপনি এই জিনিসগুলো শখের বশে করেন নাকি প্রফেশনালি করেন, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন আমি গান গাইতে ভালোবাসি, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে গানের বিষয়ে, যে একটা গানে কতটুকু অংশ, কি অংশ থাকে, গানের ধরন কত প্রকার। এই জিনিসটা এই কারণেই বলছি যে আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই বিষয়ে হয়েছে, আমাকে ভাইবা বোর্ডে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছে। তো এই কারণেই আপনারা যারা ভাইবা বোর্ডে বলতে চান যে আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি বা গান গাইতে ভালোবাসি বা ছবি আঁকতে ভালোবাসি, দয়া করে এই বিষয়গুলোর যে ব্যাকগ্রাউন্ড থিওরি পড়াশোনা সেগুলো কিন্তু একটু করে যাবেন, বেসিকগুলো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভাইবা বোর্ডে কি বিষয়ে আসলে দেখা হয় আমি সেই বিষয়গুলোই আলোচনা করলাম। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, বিশেষ ভাইবা পিলি রিটেন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।